26,000 মানুষের পরিবারের নজর ছিল দিল্লিতে। 26,000 মানুষের পরিবার, অর্থাৎ সেই 26,000 যারা এসএসসির 26,000 চাকরি প্রাপক, যাদের চাকরি হাইকোর্টে বাতিল করে দেওয়া হয়েছিল, যে বাতিলের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ ছিল শুনানি, তো সেই শুনানি পিছিয়ে দেওয়া হলো। এখনো 3 সপ্তাহ পরে সেই শুনানি হবে, অর্থাৎ স্থগিতাদেশ বহাল থাকলো। 26,000 চাকরি বাতিলের উপর হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে স্থগিতাদেশ বহাল থাকলো কেন? সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, দেখো অতনু, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বেশ কিছু মামলা থাকায় এই মামলাকে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কিন্তু ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মোটামুটিভাবে এই মামলা কোন পথে এগোবে তার একটা গতি প্রকৃতি ঠিক করে দিয়েছেন। কি করেছেন তারা? ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন ভাগকে, অর্থাৎ এই যে এসএলপি ফাইল হয়েছে এবং রিট পিটিশন ফাইল হয়েছে, একাধিক মামলা ফাইল হয়েছে এই হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে গিয়ে, ফলে সেই মামলায় বিভিন্ন পার্টিকে আলাদা আলাদা ভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তাতে সরকার একটি সরকার, এসএসসি, তাতে যারা মূল আবেদনকারী ছিলেন তারা যেরকম রয়েছেন, চাকরিহারাদেরকে একটা অংশ দেওয়া হয়েছে এবং এদের প্রত্যেককেই তাদের যা বক্তব্য, অর্থাৎ এসএলপির পরিপ্রেক্ষিতে তাদের যা বক্তব্য সেটা এফিডেভিট আকারে আগামী 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে। এবং এই এফিডেভিট আকারে এই বিষয়টা জানানো এবং তার সঙ্গে সঙ্গে গোটা মামলার, অর্থাৎ এই যে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে যে অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে যে গোটা ঘটনা পরম্পরা হয়েছে তার একটা ডেট কম্পাইলেশন সেটা করার নির্দেশ দিয়েছেন তিনি। 4 জন অ্যাডভোকেটকে তিনি এই দায়িত্ব দিয়েছেন, যারা নোডাল অফিসার হিসেবে এই গোটা কম্পাইলেশনের কাজটা করবেন। আগামী 2 সপ্তাহের মধ্যে কিন্তু কাউন্টারও, অর্থাৎ যে এসএলপি ফাইল হয়েছে এবং যে রিট পিটিশন ফাইল হয়েছে তার কাউন্টারও দাখিল করতে পারবেন। যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন না তারা অন্তত পক্ষে 5 পাতার মধ্যে তাদের নিজেদের বক্তব্য এফিডেভিট আকারে সর্বোচ্চ আদালতকে জানাতে পারবেন। 2 সপ্তাহের মধ্যে এই সমস্ত বক্তব্য বয়ান জমা হওয়ার পর 3য় সপ্তাহের প্রথম মঙ্গলবার, অর্থাৎ 6ই আগস্ট এই মামলার শুনানি হবে। ফলে ততদিনে সুপ্রিম কোর্টের কাছে সমস্ত রকমের বক্তব্য থাকবে, অর্থাৎ এই মামলার গতি প্রকৃতি তাদের কাছে থাকবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পক্ষের যা যা বক্তব্য, সেই বক্তব্যগুলো তাদের সামনে থাকবে। মনে রাখতে হবে যে 7ই মে যখন শেষবারের জন্য এই মামলা যখন গতবার শুনানি হয়েছিল, সেই সময় কিন্তু এই প্রসঙ্গ উঠেছিল যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হবে কি করে। আজকে যখন পিটিশনারদের তরফ থেকে ফিরদৌস শামীম তিনি যখন সওয়াল করেন, তিনি কিন্তু এই বিষয়টি তোলেন যে এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে যোগ্য অযোগ্যদের আলাদা করার বিষয়ে কোনো এফিডেভিট দাখিল করা হয়নি। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি চাকরিহারাদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন, তিনিও বলেন যে এসএসসির যে অবস্থান রয়েছে সেটা যথেষ্ট বিভ্রান্তিকর, কারণ তারা এক এক সময় তারা এক এক রকম বক্তব্য রাখছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে এসএসসি সঠিক কোন অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন, যোগ্য অযোগ্যদেরকে কোনোভাবে আলাদা করার কোনো মেকানিজম তারা বের করেছেন কিনা, এই সমস্ত বিষয়টাই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে সিবিআই, অর্থাৎ স্থগিতাদেশ আরো কিছুটা সময় এবং ওই 26,000 চাকরি যারা করছেন সেই 26,000 মানুষ এবং তাদের পরিবার, তাদেরও এখনো পর্যন্ত কিছুটা হলেও স্বস্তি যে এখনই তাদের চাকরি বাতিল হচ্ছে না। যে স্থগিতাদেশ ছিল সেই স্থগিতাদেশ বহাল রয়ে যাচ্ছে আরও কিছুদিন, মামলার শুনানি চলবে। তো ফিরদৌস শামীম আইনজীবী তিনি কি বলছেন একবার শুনবো। আমি প্রথমেই যেটা আদালতের সামনে তুলে ধরি সেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত কোনো সেগ্রিগেশন লিস্ট দিয়ে কোনো এফিডেভিট এখনো পর্যন্ত দেয়নি। কারণ এর আগের দিন যে হিয়ারিং এর সময় যে কথা বারবার উঠে এসেছিল সেটা হচ্ছে সেগ্রিগেশন পসিবল অর নট। এসএসসি কোনো এফিডেভিট দেয়নি, এসএসসি আমাদেরকে কোনো তথ্য দেয়নি, সেটা আদালতের সামনে তুলে ধরি। আদালত বক্তব্য শোনার পরে আদালত যেটা বলেন সেটা হচ্ছে আদালত আজকে গাইডলাইন ঠিক করে দিয়েছেন যে আগামী দিনে কিভাবে শুনানি হবে। আদালত কয়েকটি হেড ভেঙে দিয়েছেন, যেমন ধরুন মূল অ্যান্সারিং রেসপন্ডেন্ট এসএসসি, বোর্ড, সিবিআই, রিট পিটিশনার, যারা এগ্রিভ পার্টি তারা প্রত্যেকেই তাদের কাউন্সিলরা তার বক্তব্য রাখবেন এবং 4 জন যারা অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম কোর্টে, যেমন আমাদের পক্ষ থেকে শেখর কুমার রয়েছেন, স্টেটের পক্ষ থেকে আস্থা শর্মা রয়েছেন, তাদেরকে
আমাদেরকে একসঙ্গে বসে মডালিটিস গুলো ঠিক করতে বলেছেন এবং কম্পাইলেশন তৈরি করতে বলেছেন এবং একটা লিস্ট অফ ডেট তৈরি করতে বলেছেন এবং আমাদেরকে বলেছেন যে 2 সপ্তাহের মধ্যে যদি আমাদের যেগুলো এসএলপি ফাইল হয়েছে তার বিরুদ্ধে কোনো বক্তব্য থাকলে সেগুলো আমরা দেব এবং মামলাটি তৃতীয়তম সপ্তাহে টুইসডেতে আসবে, অর্থাৎ আগামী 6 আগস্ট মামলাটি শুনানির জন্য আসবে। আজকে প্রায় 26,000 চাকরি প্রাপক যাদের হাইকোর্টের কলমে, বিচারপতির কলমের খোঁচায় যাদের চাকরি বাতিল হয়ে যাচ্ছিল, সেই চাকরি এখনই বাতিল হচ্ছে না, অর্থাৎ সেই বাতিল হওয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ, যে স্থগিতাদেশ এখনো পর্যন্ত বহাল রয়েছে। তো শুরুটা কোথা থেকে, যদি খুব সংক্ষেপে বিষয় একবার ধরার চেষ্টা করি তাহলে সেই হাইকোর্ট চত্বরেই আমাদের যেতে হবে। হাইকোর্ট চত্বর থেকে রয়েছেন আমার প্রতিনিধি অর্ণব। খুব সংক্ষেপে একটু আমরা ব্যাকগ্রাউন্ডে জেনে নিই। দেখো, ইতিমধ্যে একবার সুপ্রিম কোর্ট এই মামলা ঘুরে এসছে এবং সুপ্রিম কোর্ট থেকে মামলা ফিরে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ এবং সেক্ষেত্রে এপ্রিল মাসের 22 তারিখে অর্ডার হয় এবং সেখানে এই প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এখানে মূল যে বিষয়টি ছিল তা হলো বিকৃত ওএমআর, অর্থাৎ কেউ সাদা খাতা চাকরি পেয়েছে, কেউ 0 পেয়ে চাকরি পেয়েছে, কেউ 1-2 পেয়ে চাকরি পেয়েছে এবং এই তথ্য কার্যত আদালতে স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন তারা হলফনামা দিয়ে। এবং এই এসএসসি স্ট্যান্ড, যেটা আজকে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসএসসির অবস্থানটা দুরকম হয়ে যাচ্ছে, এই এসএসসি স্ট্যান্ডটা যখন 3 বারে হাইকোর্টের ধমক খেয়ে এসএসসি অবস্থান স্পষ্ট করে, 2016 সালের এসএসসি যে রুল, অর্থাৎ কীভাবে এই নিয়োগগুলো হবে তার রুল ছিল, সেই রুলের 17 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো ইররেগুলারিটিস থাকে তাহলে এসএসসি সেই চাকরি কিন্তু বাতিল করতে পারে। এসএসসি তাদের ক্ষমতা প্রয়োগ করে চাকরি বাতিল করেছিল এবং সেখানেই দেখা গিয়েছিল যে একাধিক ওএমআর তার সত্যতা নিয়ে খোদ এসএসসি সংশয় প্রকাশ করেছিল। এখানে বিষয়টি কি দাঁড়ালো, চাকরি মেধাবী পড়ুয়া বাছাইয়ের দায়িত্বটা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের। এসএসসি তারা হলফনামা দিয়ে বলছে এবিসি, আপাতত এখনো পর্যন্ত হাইকোর্টে যে নির্দেশে হলফনামা, সেখানে প্রায় 5,500-এর বেশি তারা হলফনামা দিয়ে জানিয়েছে তাদের চাকরিটা বিকৃত ওএমআর বা টেন্টেড, অর্থাৎ অযোগ্য বেসিক্যালি তারা। এর বাইরে অন্যদিকে চাকরি সুপারিশপত্র দেওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ তারা দেখা যাচ্ছে এসএসসির সুপারিশ ছাড়াই চাকরি দিয়েছে একাধিক জনকে এবং সেই সংখ্যাটাও এসএসসি দিয়েছে। এবং এই পরস্পর বিরোধী হলফনামা, যারা চাকরি যোগ্য খুঁজে দেওয়ার অথরিটি, এসএসসি বলছে না এরা অযোগ্য, অন্যদিকে মধ্যশিক্ষা পরিষদ বলছে না এরা অযোগ্য না, এদের সুপারিশটা তারাই দিয়েছে। আদতে এর পেছনে এই যে এসপি সিনহার যে 5 সদস্যের কমিটি ছিল এসপি সিনহার নেতৃত্বে, সেই কমিটিরই যত কারিকুরি এমনটাই কিন্তু অন্তত মামলার বিভিন্ন এফিডেভিট, পাল্টা এফিডেভিট থেকে উঠে এসছে এবং সেখানে এই চাকরি বাতিলের নির্দেশ হয়েছে। কারণ বিচারপতি দেবাংশু বসাক তিনি জানিয়েছিলেন পরিষ্কারভাবে এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু আশা করা যায় না এবং সুপ্রিম কোর্টে একাধিক যে জাজমেন্ট রয়েছে যে নিয়োগ প্রক্রিয়া যদি কোনো দুর্নীতি সংগঠিত হয় অন্তত পাবলিক এমপ্লয়মেন্টের প্রশ্নে, সেক্ষেত্রে চাকরি বাতিল হয় যোগ্য, তিনি চাকরি বাতিল করেছিলেন। কিন্তু আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে সুপ্রিম কোর্টের মামলার প্রেক্ষিতে। সুপ্রিম কোর্ট আজকে যেভাবে ক্যাটাগরি ঠিক করে দেওয়া হলো এবং প্রত্যেকে তাদের হলফনামা দেওয়ার কথা বলা হলো, 3 সপ্তাহ পর মামলাটা শুনানির জন্য আসবে, অর্থাৎ চাকরি বাতিল এখন কারোর হচ্ছে না, কিন্তু যারা অযোগ্য হবেন তাদের যে মাইনেটা নিচ্ছেন তাদের কিন্তু ফেরত দিতে হবে। এই ক্যাটাগরি ভেঙে শুনানি করার অর্থ হলো সুপ্রিম কোর্ট, অনেক আইনজীবীর সাথে কথা বলছিলাম, সুপ্রিম কোর্ট কার্যত সবার চাকরি বাতিলের পক্ষে সম্ভবত নয়, অর্থাৎ যারা যোগ্য রয়েছেন তাদের চাকরি কিন্তু রাখার জন্যই কিন্তু এই ক্যাটাগরি ভাগ করে তাদের আলাদা আলাদা করে হলফনামা নিয়ে বিষয়টার চূড়ান্ত পর্যায়ের শুনানিতে যেতে চাইছে শীর্ষ আদালত। কাজেই এই জায়গায় হাইকোর্ট যে 25,000 বা 26,000 বাতিল করেছিল, এই 25,000 26,000 বাতিল সুপ্রিম কোর্টও বহাল থাকবে কিনা সময় বলবে, কিন্তু যা ইঙ্গিত দিচ্ছে আইনজীবীদের একাংশ বলছে তাতে কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করি সুপ্রিম কোর্টও হয়তো একটা চূড়ান্ত ফয়সালার দিকে এগোতে পারে। তাই এতটা সময় দেওয়া 3 সপ্তাহ পর মামলা শুনানি। ধন্যবাদ অর্ণব।